রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরিজুল গ্রেপ্তার, শাহবাগ থানায় মামলা দায়ের। কনসিউলার সেবার অনুপস্থিতি, মানব পাচারের উচ্চ ঝুঁকি, বহু সমস্যার মঙ্গোলিয়ায় জনশক্তি পাঠাতে চায় সরকার, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকার উপকণ্ঠে গঠন হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাঠামোগত চ্যালেঞ্জের শঙ্কা বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বগুড়ায় নদী নালা খাল বিলে চরম জল সংকট, বিলুপ্তির পথে ছোট ছোট মাছ, জলের প্রবাহ বাড়ানোর তাগিদ। সোনালী ধানের হাসি নিয়ে এলো হেমন্ত, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, অপেক্ষা নবান্নের, খুশি কৃষকেরা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি মশিউর অনেক। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জয়জুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি জানায়, পরকীয়ার জেরে হত্যার পর মরদেহ কেটে ২৬ টুকরা করার ঘটনার এই মূল হোতাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনার মূল হোতার প্রেমিকা শামীমাকেও আলামত সহ গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। বর্তমানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। এর আগে শুক্রবার নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে নিহতের বন্ধু জয়জুলকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় ভাতিজার হাতে ফুফু খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে জেলার আটঘরিয়ার রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে নিহত মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মোমিন। এছাড়া এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিমুদ্দিন। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এই বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টাও চালানো হচ্ছে। বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনসুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা -40°C নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকি সহ তৈরি হতে পারে নানান সংকট। বিস্তারিত দেখুন কামরুল হাসান জনির প্রতিবেদনে। সেপ্টেম্বরে 7টি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। মঙ্গোলিয়ায় 290 জন পুরুষ কর্মী পাঠাতে অনুমতি দিয়েছে বিএমইটি। দেশটির এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হলেও বাস্তবে তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই। যদিও ইতোমধ্যে তাদের ফেসবুক পেজ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কথা হচ্ছে, এই বিজ্ঞপ্তি দেখে যারা সে দেশে যাবেন তাদের সুরক্ষা কিংবা নিরাপত্তার দায়িত্ব নেবে কারা।
বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে, অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানব পাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে। কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন। আমাদের গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিলুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। 1.5 ঘন্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। আপনার একটা সিগনেচার একটা বিষয় অনুমোদন হয়েছে আর কি, তো আমার সিগনেচারে অনেক কিছু অনুমোদন। আপনি যা খুঁজে পাইছেন, আপনি আপনার একটা তদন্ত আপনি খুঁজে পেয়েছেন না, মাঠ পর্যায়ে যে আপনি ঠিক অ্যাজ ইউজুয়াল ওইভাবে প্রচার করে দেন। বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সাথেও কথা বলার চেষ্টা করা হয়। তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়। মঙ্গোলিয়াররা থাইল্যান্ড থেকে নেবে, মঙ্গোলিয়াররা চীন থেকে নেবে। চীন আর মঙ্গোলিয়া কি কাছাকাছি নাকি? মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে 2 ঘন্টা 15 মিনিটে আকাশ পথে বেইজিং যাওয়ার সুযোগ আছে। নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়, তবে দূরত্ব 6000 কিলোমিটারের বেশি। এই দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কিভাবে কনসুলার সেবা নেবেন বাংলাদেশিরা জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে। তো আইরিশ বা এগুলো যেটা দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সরাসরি এসে দিতে হয়, যার কারণে ওদের আসতে হবে আর কি বেইজিং এ। সড়ক পথে এটা তো সাধারণত ফ্লাইটেই আসা হয়। অনুমোদনের পর থেকে নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, বেইজিং বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। যেখানে দূতাবাস নেই সেদেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। বিএমইটি যখন অনুমোদন দিচ্ছে এমন একটা দেশে যেখানে আসলেই শ্রমবাজার আছে কিনা বা সেখানে কোনো রকম ঘাটতি আছে কিনা এটা সরকারের জানা নাই, পরে কোনো সংকট তৈরি হলে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে দোষারোপ করলে আসলে হবে না। তখন যেই অনুমোদন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে তারও দায়িত্বটা নিতে হবে। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, সেখানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র? আমরা কি আমাদের মন্ত্রণালয়কে দেখেছি যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন, গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ার আশঙ্কাও বেশি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। আধুনিক নগরায়নের ধারাকে আরও সুসংগঠিত আর সেবামুখী করতে গঠন করা হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন। সরকারের এই সিদ্ধান্তে উন্নত নাগরিক সুবিধা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে বলছে স্থানীয়রা। তবে বাস্তবায়নে দেখা দিতে পারে কিছু কাঠামোগত চ্যালেঞ্জও। হুমায়ুন কবির জানাচ্ছেন বিস্তারিত। শিল্পনগরী হিসেবেই পরিচিত সাভার ও আশুলিয়া, তবে অনিয়ন্ত্রিত নগরায়ন, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এই অঞ্চলকে ধীরে ধীরে পরিণত করেছে নানা নাগরিক সমস্যার কেন্দ্রে। সীমিত সম্পদ ও জনবল নিয়ে সাভার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন পরিষদগুলো এতদিন এই বিপুল জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম অবস্থা। তবে সিটি কর্পোরেশন বাস্তবায়নের পর সেবা কতটা সম্প্রসারিত হবে তা নিয়ে নাগরিকদের মধ্যে এখনো রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত লোকের সংখ্যাই বেশি, তবে আমরা এখানে বর্তমান যে পজিশন আছে আমরা এই পজিশনেই থাকতে চাই। সিটি কর্পোরেশনের উদ্যোগটা অনেক ভালো হয়েছে, তবে এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে কর আদায়ের ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। আয়কর এবং ট্যাক্স
নিম্ন মধ্যবিত্ত যারা দিতে পারে সেটার সরকার নজর রাখে। জীবনযাত্রার মান বাড়লেও খরচ, আনুষঙ্গিক খরচ বেড়ে যাবে। এদিকে সাভারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছে সচেতন মহল ও জনপ্রতিনিধিরা। তাদের মতে সিটি কর্পোরেশন গঠিত হলে নাগরিক সুবিধা ও সেবার মান বাড়বে, তবে তাদের আশঙ্কা উন্নত সেবার সঙ্গে সঙ্গে নাগরিক ব্যয়ও বাড়বে। আমার প্রস্তাব থাকবে যাতে সাভার সিটি কর্পোরেশন হলে অবশ্যই যেন নাগরিক সুবিধার কথা চিন্তা করে সমস্ত কার্যক্রম যেন একসাথে শুরু করা যায়। সাভার সিটি কর্পোরেশন হলে এলাকার জনগণের জীবনযাত্রার মান বাড়বে, বাজেট বাড়বে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে। সরকার যে সাভার সিটি কর্পোরেশনের যে করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত। সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়া গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে এই সিটি কর্পোরেশন অর্থাৎ সাভার আশুলিয়া স্থান হবে। এদিকে নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলেও বিভিন্ন কারণে এই মুহূর্তে সাভার উপজেলাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাভার পৌরসভা বিগত প্রায় 3 দশকের অধিক সময় যাবৎ তার যে কাজের পারফরমেন্স বা যে ধরনের ফলাফল সেটা বিবেচনায় হাতে নিলে এই মুহূর্তে সিটি কর্পোরেশন হিসেবে তাকে উন্নীত করাটা খুব বেশি যুক্তিযুক্ত বা খুব বেশি সুচিন্তিত পদক্ষেপ হিসেবে আমার কাছে মনে হচ্ছে না। অপরিকল্পিত নগরায়নের চাপ মোকাবেলায় সাভার সিটি কর্পোরেশন গঠনকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন। তবে এই উদ্যোগকে সফল করতে হলে প্রশাসনিক প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন কবির, এখন সাভার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বগুড়ায় নদী, নালা, খালবিলে দেখা দিয়েছে চরম পানির সংকট। এতে বিলুপ্তের পথে বিভিন্ন প্রজাতির ছোট মাছ। সংকট কাটাতে জলাশয়ে পানির প্রবাহ ফেরানোর তাগিদ পরিবেশবিদদের। বিস্তারিত দেখুন রাজীব সেলিমের প্রতিবেদনে। বগুড়ার ছোট নদীগুলোতে আর নৌকা চলে না, জল নেই, মাছ নেই। প্রায় মৃত এই নদীগুলোতে বর্ষায় সামান্য প্রাণ ফিরলেও পরবর্তীতে জল সংকটে হারায় অস্তিত্ব। একই অবস্থা খালবিলগুলোরও, সময়ের আগেই তলানিতে ঠেকে জল। মাছ ধরার এমন দৃশ্য দেখার কথা ফাল্গুন চৈত্র মাসে, অথচ 3 মাস আগেই পানি শুকিয়েছে। পরিবেশের এই বিরূপ প্রভাবে খালবিলে কমেছে মাছ, বিলুপ্ত হচ্ছে ছোট মাছের নানা প্রজাতি। বাতাসি, পেয়ালি, ভেদা এমন ছোট মাছগুলো এখন আর ওঠে না শিকারির জালে। হাট বাজারেও কমেছে ছোট মাছের সরবরাহ, দামও বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে। আগের মতো ভাই আর পানি হয় না, মাছ হয় না। আগে যেরকম মাছ পানি হচ্ছিল, আগে পানি সবসময় থাকিছিল। চৈত মাসত শুকানোর কথা, সে পানি কাতি মাসেই শুকিয়ে গেছে। আর নদীতে মনে করেন বড় বড় মাছ আসলো আগে, এখন তো নাই। নদীর জল, মাছের অভাবে জীবিকা সংকটে জেলে সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিশেহারা জেলে জীবন। পূর্বপুরুষের পেশা ছেড়ে ভিন্ন পেশায় জীবিকা খুঁজছেন অনেকেই। মাছ পাচারি, কাওয়াঘাটা, সরেলি এগুলো মাছ প্রচুর পাওয়া যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছে, এখন আর পাওয়া যায় না। আগে যে মাছ মারছি এখন মনে করেন যে সে মাছ না, এখন মনে করেন যে বিল হয়ে গেছে আর নদী নাই। সে নদী আনা খুঁড়ে পাইলেও না ভালো হলোই নি। আমার জীবনযাপন খুব কষ্ট চলতেছে। ফসলে কীটনাশক সহ বিভিন্ন কারণে মাছগুলো হারিয়ে যাচ্ছে। স্বাদুপানির 260 প্রজাতির মাছের মধ্যে ছোট মাছ 143 প্রজাতির। এর মধ্যে 64 প্রজাতির ছোট মাছ বিলুপ্তির পথে। বিলুপ্ত প্রায় 19 প্রজাতির মাছ সংরক্ষণ করেছে সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র। নদী, নালা, খালবিল থেকে মাছগুলো হারিয়ে গেলেও প্রজননের মাধ্যমে এখান থেকে আবারও পোনা সরবরাহ করা যাবে বলে জানান উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। আমাদের গবেষণা প্রতিষ্ঠানে এখানে জিন পুল সংরক্ষণ করা হয়েছে, যে যদি কোনো সময় আমরা একেবারে ওই মাছটা হারিয়ে গেছে, তখন আমরা গবেষণা করে আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে সেই মাছটা আবার পোনা উৎপাদন করে আমরা প্রকৃতিতে ছেড়ে দিব। প্রাকৃতিকভাবে মাছ সংরক্ষণ এবং ছোট মাছের চাহিদা পূরণে অবশ্যই নদী, নালা, খালবিলে পর্যাপ্ত পানি দরকার। থাকতে হবে প্রজননযোগ্য পরিবেশও। মানুষের সৃষ্টি করা প্রতিবন্ধকতাকে জল সংকটের কারণ বলছেন এই পরিবেশবিদ। আমাদের উজানে কিছু বাঁধ দেওয়া আছে, ঠিক আছে, বহুল আলোচিত আমাদের ফারাক্কা বাঁধ আছে, বা তিস্তায় টিপাইমুখ বাঁধের একটা প্রকল্পের কথা বলা আছে, এবং অসংখ্য বাঁধ আছে।
আমাদের হচ্ছে উজানের আমাদের নদীগুলোতে। এই বাঁধগুলো থাকার কারণে এবং সাথে কিছু কৃষি সেচ প্রকল্প আছে। এই সেচ প্রকল্প এবং বাঁধগুলোর কারণে হচ্ছে আমাদের এখানে আসার মতো যে পানিগুলো সেগুলো আগেই প্রত্যাহার হয়ে যাচ্ছে, সেগুলো আসতেছে না। উজানের দখল দূষণে ছোট নদীগুলো এখন মরা খাল, আর খাল বিল পরিণত হয়েছে ফসলি জমিতে। মাছের প্রজননের সময় নদীতে আর পর্যাপ্ত জল থাকে না, তাই একের পর এক বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছগুলো। সুস্বাদু এই মাছ সংরক্ষণে সচেতন হতে হবে সবার, বাঁচাতে হবে আমাদের ছোট নদীগুলো। রাজীব সেলিম, এখন বগুড়া। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে। নতুন ধানের দোলা আর শিশিরের আলিঙ্গন বইছে নবান্নের ঘ্রাণ। একেবারে কাঁচা পাকা যেই ধানের ঘ্রাণ, সাথে পিঠাপুলি, কৃষকের হাসি, মাটি, সব কিছুই যেন মাতাল করার মতো। আর এই সব কিছুই মনে করিয়ে দেয় এসেছে নবান্ন। তবে অনেক প্রকৃতির এত এত আয়োজনের মধ্যেও আবেদন যেন শহুরে আবহে হারিয়ে না যায়, এমন আকিতুই সবার। সাজিদ আরাফাতের বিশেষ প্রতিবেদন। কল্যাণী সূর্যের পরশ সোনারঙা শস্যে, ভেজা ঘাস, লাউয়ের ডগায় নিহার বিন্দু। সোনালি ধানের শীষে দোলা আর মাকড়সার জালে শিশিরের আলিঙ্গন জানান দিচ্ছে নবান্ন সমাগত। পথের দুধারে কৃষকের চিত্রকর্মে অঘ্রাণের গন্ধ। নিদ্রায় জাগরণে ফসলের জন্য উন্মুখ চাষিরা, যেন সোনারঙা ধানে যৌবন ফিরে পেয়েছে বিরান ভূমি। পল্লী সরগরম। কার্তিকে যে জ্বালাবন্ত কৃষক তা অনেকটাই ম্লান ফুল ফসলের কাছে। গোলায় উঠছে নতুন ধান, বেড়েছে গৃহস্থীর ব্যস্ততা। বছর জুড়ে জিইয়ে রাখা অভাব আর মহাজনের খাজনা শোধ করার তৃপ্তি তাদের চোখে মুখে। এই মৌসুমে দেখা মেলে কাস্তে হাতে কৃষাণের দল। আলহামদুলিল্লাহ, আমরা ফলন ভালো হয়েছে, এবার দাও ফুষ্ট মতো লাগছে। এই ধানটা কাটতে যদি ভালো ফসল পাই, আমি বড় ধানটা বেচে আমি করতে পারবো। ধরো 10 দিন এখানে যদি আমরা কাজ করি যাই, 10 দিনে ধরো 800 টাকা করে যদি আমাকে দেয়, তাহলে আমরা 8-10 80 8,000 টাকা এটা ইনকাম করলাম। কার্তিকের যে অভাবটা ছিল সেই অভাবটা এখন নাই। পানি এই দিক দিয়ে না আসাতে এখন আমরা 2টা ধান করতে পারি। এই জন্য আমাদের জন্য এখন একটা সুবিধা হয়েছে আর কি, 2টা ফসল পাইতেছি আর একটা সরিষা পাইতেছি। নতুন ধানের অপূর্ব মাদকতা, কৃষাণের গায়ে লেগে থাকা ধানের কুড়া, ধুলোমাখা অবয়ব। কার্তিক পেরুলেই যে নবান্নের খোসরোজ। প্রথম মুঠি ধান দিয়ে হবে চিরা, পিঠাপুলির চিরায়িত আয়োজন। নলেন গুড়, দুধ দিয়ে জিভে জল আনা শিরনি, যার গন্ধ হেঁসেল পেরিয়ে ছড়াবে উঠোন জুড়ে। ধান আসে, আমরা এই ধানটা বছর খাই, পিঠা বানাই, খুব আনন্দ লাগে। শীত যত বেশি পড়বো তখন পিঠা খাওয়ার ওরকম একটা পরে জায়গা ব্যস্ততা হয়ে যায়। একটা সময় ছিল বাংলায় কার্তিক এলেই কৃষকের ঘরে টানাপোড়েন আর অভাব লেগেই থাকত। কিন্তু কৃষকের সেই এক ফসলি জমিনে এখন ফসলের দোলা সারা বছরই। মরা কার্তিকের খরা ঘুচিয়ে একপাশে সোনালি ধান, আরেকদিকে রবি শস্যের এই দোলা কৃষকের মুখে এনে দেয় অমলিন হাসি। নতুন ফসলের সবজিগন্ধি মায়ায় মনের আকাশে যেন রঙের আগুন। হেমন্ত আনে সবুজ সবজির পসরা, লাউয়ের ডগায় শিমের ফুলে ফুলে লাগে হৈমন্তীর দোলা। ধানও পাশাপাশিও করি, সবজিও করি। মোটামুটি এখানে আপনার সবজি কফি খাতে আমার 135% জায়গা আছে, আর লাল শাক আছে। লাল শাক আর লাউ শাক নিয়ে আপনার মোটামুটি প্রায় আরও 40 দিচ্ছিল।
প্রকৃতির এমন আয়োজন গতিময় করে অর্থনীতির চাকাকেও। তবে হেমন্তের চিরায়ত ঐতিহ্য আর সংস্কৃতি যেন মিলিয়ে যেতে বসেছে। গ্রামীণ অর্থনীতির ঐতিহ্যের অনেকখানি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তথ্য প্রযুক্তির কাছে, এবং এই তথ্য প্রযুক্তির পুরোটাই যে ভালো দিক তা নয়। এখন অনেকটাই এই পিঠা পুলির ব্যাপারটি শহুরে হয়ে গেছে নাগরিক জীবনে। পিঠা উৎসব হচ্ছে নানান জায়গায়। সেই সমস্ত উৎসবের মধ্যে তো আসলে গ্রামের যে প্রাণ এবং স্বতঃস্ফূর্ততা সেটা কিন্তু। ঋতুচক্রের পরিক্রমায় নৈকট্য কমেছে নবান্ন আর হেমন্তের। আলিঙ্গনের আগেই যেন মিলিয়ে না যায় হেমন্তের হাওয়া, এমন চাওয়া ঋতুপ্রেমী প্রতিটি মানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনের তুলনায় যশোরে সকালের তাপমাত্রা রয়েছে কিছুটা কম। আবহাওয়া অফিস যদিও বলছে উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে। বিশেষ করে ভোর ও রাতে ঠান্ডা বেশি। এ নিয়ে আরও জানানোর জন্য যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রিপন হোসেন। রিপন, সুপ্রভাত। আপনাকে জানাচ্ছি এমন একটা সুন্দর শীতের সকালের। জানতে চাই আপনার মাধ্যমে আসলে এই যে শীতের যে আবহাওয়া পড়তে শুরু করেছে যশোরে, তা কতটা অনুভূত হচ্ছে এবং পাশাপাশি আবহাওয়া দপ্তর কি বলছে? শীত অনুভূত হতে শুরু করেছে। আমরা দেখেছি যে দিন যতই যাচ্ছে শীতের অনুভূতি ততই বাড়ছে আর তাপমাত্রা কমতে শুরু করেছে। আমরা আজকে যদি দেখি যে সকালবেলা তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে সকালবেলা যারা ভোরে বের হন ঘর থেকে তারা কিন্তু শীতের জামা কাপড় পরেই বের হয়েছেন, এবং সন্ধ্যার পর থেকেও আবার কিন্তু শীত অনুভূত হয়। অর্থাৎ দুপুর বেলার দিকে একটু গরম হয় এবং রাতের দিকে শীত অনুভূত আবার বেশি হয়। বিশেষ করে সকালের দিকে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে একটু ব্যাঘাতি ঘটে বলা যায়, এবং শহর থেকে গ্রাম অঞ্চলে কিন্তু শীত আরো বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা মানুষ রয়েছেন। তারা বলছেন যে এই মাসের শুরু থেকেই যেহেতু শীত অনুভূত হচ্ছে, তারা গরম কাপড়ের দিকে ঝুঁকছেন, অনেকেই গরম কাপড় ক্রয় করছেন। আর এই যে শীত সকালে দুপুরে গরম আবার রাতে শীত, এর কারণে কিন্তু হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, বয়স্করা আক্রান্ত হচ্ছে। তাদের জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যারা চিকিৎসক রয়েছেন। তারা বলছেন যেহেতু সকালবেলা শিশির পড়ছে, সে কারণে তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন যারা চিকিৎসক রয়েছেন তারা, এবং পাশাপাশি খাবার না খাওয়ার কথা বলছেন, গরম কাপড় পরার কথা বলছেন। এবং আমরা দেখেছি যে মাঠে মাঠে এখন যে সোনালী ধান রয়েছে সেই ধান কাটার উৎসব চলছে। কৃষকরা সকালবেলায় ধান কাটতে শুরু করেন। তারা বলছেন যে সকালের দিকে একটু শীত অনুভূত হয়। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার শীতের খবর। অনেক সুনামগঞ্জ পৌর শহরে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে লক্ষাধিক মানুষকে। প্রতিনিয়ত অটো রিকশা, আইজি বাইকগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় যানজটের সৃষ্টিও হচ্ছে, আর তীব্র যানজটের কবলে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। বাকিরা জানাচ্ছেন লিপসন আহমেদ। তীব্র যানজটে অসহনীয় সুনামগঞ্জ শহর। প্রতিটি পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত এমন যানজট, পথচারী ও জনজীবনে এ নিয়ে নিত্য ভোগান্তি। মূলত জেলার 3 চাকার বাহনে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসীর জনজীবন। এসব অবৈধ বাহনের নেই ফিটনেসের অনুমতি, না আছে চালকের ড্রাইভিং লাইসেন্স। ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর পাশাপাশি সড়কে যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে সড়কে বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি। আমরা আগে যেখানে অফিস টাইমে যাইতাম 5 মিনিট বা 10 মিনিট লাগতো এরকম, এখন সেই পথ যাইতে লাগে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লাগে। আমরা চাই দ্রুত এটা একটা সমাধান হোক, অবৈধ যানবাহন যাতে বন্ধ হয় এবং নিরাপদ সড়ক চাই। অতিরিক্ত গাড়ির চাপের কারণে, এছাড়াও দেখা গেছে যে অনেক বাইরে থেকে অবৈধ অটোগুলো আসে, তার কারণে আমাদের রাস্তাতে জ্যাম পড়ে যায়। অটোরিকশা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার কারণ হলো যে অন্যান্য শহরগুলোতে
অটোরিকশা সরকার উচ্ছেদকে দিচ্ছে, কিন্তু জেলা শহরগুলোতে এসবের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়তেছে না। সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরসভা থেকে 1300 ইজি বাইক ও 1300 ব্যাটারি চালিত রিকশা লাইসেন্স দেয়া হলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। পুরো শহরে প্রায় 4000-এর বেশি এসব অনিয়ন্ত্রিত বাহন চলাচল করছে। এতে শহরের আলতাফ স্কয়ার পয়েন্ট, থানা পয়েন্ট, কোর্ট পয়েন্ট সহ প্রায় 13টি পয়েন্টে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। যদিও অবৈধ বাহনগুলো দ্রুত জব্দ ও যানজট কমাতে নানা উদ্যোগের কথা জানান এই কর্মকর্তারা। অটোরিকশা এবং ইজি বাইকের যে বিষয়টা আছে সেটাও আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে, এসপি মহোদয়ের সাথে আলোচনা করে আমরা দেখি অভিযান করে আমাদের যে লাইসেন্সের বাইরে যে সকল অটোরিকশা বা ইজি বাইক আছে সেগুলোকে জব্দ করার বিষয়ে যদি কোনো কার্যক্রম করা যায় আইনগত বিষয় সেটা আমরা। ইজি বাইক আমাদের এই সদরে চলছে এবং যেগুলোর বৈধতা সাবেক মেয়র মহোদয় দিয়ে গিয়েছেন, এগুলো প্রত্যেকটা ডান পাশ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা মার্কিং করছি, যাতে করে ডান পাশ দিয়ে যাত্রী উঠতে এবং নামতে না পারে, শুধুমাত্র বাম পাশ দিয়ে উঠবে এবং নামবে। এতে করে যানজট যেভাবে কমে আসবে। যানজট দ্রুত নিরসন করে 22.17 বর্গ কিলোমিটার পৌরসভার সৌন্দর্য ফেরানোর দাবি অঞ্চলের মানুষের। এখন সুনামগঞ্জ। যশোরে কৃষিতে ঘটেছে সাফল্যের নতুন এক গল্প। একই জমিতে চাষ হচ্ছে 6টি ফসল। এতে কৃষকের মুখে হাসি ফোটার পাশাপাশি খুলেছে কৃষিতে সম্ভাবনার নতুন এক দ্বার। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নানা পরামর্শের পাশাপাশি চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। এনামুল হকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। বাঁশের মাচার ওপর ঝুলে আছে মেটে আলুর কচি ডগা, এর সঙ্গে জড়িয়ে আছে শিম, পুঁই শাক আর মিষ্টি কুমড়া। নিচের মাটিতে হলুদ আর মরিচ গাছ। দূর থেকে দেখলে গোটা মাঠ যেন সবুজের মেলা। কৃষিতে এমন বৈচিত্র্যের দেখা মেলে যশোরের বাঘারপাড়ার উপজেলার নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার কৃষক অনুপ কুমার দাস 15 বছর ধরে করছেন চাষাবাদ। তবে গেল 2 বছর শুরু করেছেন বহু ফসলি পদ্ধতির চাষ। একই জমিতে উৎপাদন করছেন 6 রকমের ফসল। জানান, বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা, লাভ হয় তার দ্বিগুণ। এখন বর্তমানে আমরা এই পদ্ধতিতে চাষ করে অনেক লাভবান, যা খেয়ে খরচে আমাদের সারা বছর 1-2 লাখ 2.5 লাখ টাকা বিঘে প্রতি থেকে যায়। নতুন এ পদ্ধতিতে 2 ভাবে জমিতে ফসলের আবাদ করা হয়। প্রথমত গোল আলু, তরমুজ, মেটে আলু ও মিষ্টি কুমড়া বা শসা বা বরবটি বা করলার চাষ করা হয়। সাথী ফসল করা হয় হলুদ। এ পদ্ধতিতে চাষ করে কৃষকের মুখে ফুটছে হাসি, সংসারে ফিরছে সচ্ছলতা। অধিক লাভ হওয়ায় অনুপের মতো উপজেলার অনেকেই এই পদ্ধতিতে চাষ শুরু করেছেন। আমাদের জমিতে আগে 2 প্রকার সবজি চাষ হতো, এখন 6 রকমের সবজি চাষ হয়। খরচা বাদ দিয়ে মোট সংখ্যা 3 লক্ষ টাকা বেচা হলো, আবার বাদ দিয়েও আমাকে 1.5 লক্ষ টাকা থেকে যাবে পুরো ক্যাশ। তো এই মালচিং পদ্ধতিতে চাষ করার পরে এই জিনিসটাই বিশেষ করে বেশি অবলোকন করছি, ঝাল গাছ এখন আর মরছেই না। 46 শতকে 1 লাখ থেকে 1,20,000 এবং এই মোট টোটাল বছর শেষে আমাদের টোটাল গড় মিলেই আমাদের ইনকাম আসে 2 থেকে 2.5 লাখ। কৃষি বিভাগ বলছে, এভাবে চাষাবাদে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে আয় ও পুষ্টি নিরাপত্তা। বিভিন্ন সময় চাষিদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিই, তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করি এবং এই জমিটায় যেহেতু 4টা ফসল হয়, সাথে 2টা সাথী ফসল, এই যে প্যাটার্নটা এটা আসলে খুবই এতে আমাদের কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি যেটা আমরা বলি এটা বৃদ্ধি পেয়েছে। বাঘারপাড়া উপজেলায় 110 হেক্টর জমির মধ্যে বর্তমানে নারিকেলবাড়িয়া ও বন্দবিলা ইউনিয়নে প্রায় 40 হেক্টর জমিতে এই বহু ফসলি পদ্ধতিতে চাষ হচ্ছে। এখন যশোর। 30তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার কথা ছিল আদিবাসীদের অধিকারের বিষয়টি, কিন্তু সেখানে সম্মেলনের আলোচনাতে আদিবাসী বিষয়টি অধিভুক্ত করা হয়নি। উল্টো তাদের মূল ভেন্যুতে ঢুকতে না দেয়া হামলাসহ বেশ কিছু নেতিবাচক আচরণ করছে জাতিসংঘ এবং ব্রাজিলের আইন শৃঙ্খলা বাহিনী। আদিবাসীরা এর জন্য জাতিসংঘকে দায়ী করে বলছেন, জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকেই বেশি মনোযোগী। আরও জানাচ্ছেন মাহমুদ রকিব।
উচ্চ তাপমাত্রার দেশ ব্রাজিলের বেলেম শহরে তখন তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে সূর্যের চোখ রাঙানি। এর মধ্যেই রোদে পুড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান ফটকের সামনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহাসিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ল্যাটিন আমেরিকার আদিবাসীরা। জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা সম্মেলনস্থলে প্রবেশের সময় ঢু মারছেন ভিন্ন ধর্মী পণ্যের দিকে। মূলত পরিবেশ বিপর্যয়ের কারণে এই আদিবাসীদের আবাসস্থল গত কয়েক দশক ধরে হুমকির মুখে। ৩০তম জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন এই আদিবাসীরা পরিবেশ রক্ষার দাবিতে মূল ভেন্যুতে ঢুকে বিক্ষোভ করতে চাইলে সেদিন প্রধান ফটকে তাদের দমাতে শক্তি প্রয়োগ করেছিল ব্রাজিল ও জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর পরদিন অ্যামাজন রক্ষার দাবিতে বেলেম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াজারা নদীতে পিপলস সামিট নৌযাত্রা করে পরিবেশ কর্মীরা, যেখানে প্রায় ৫ শতাধিক নৌযানে চড়ে প্রায় ২০০ দেশের ১৫,০০০ পরিবেশ কর্মী নদীতে ভেসে ভেসে জলবায়ু পরিবর্তন রোধে প্রতিবাদ করে। পরিবেশ রক্ষায় উন্নত বিশ্ব টেকসই উদ্যোগ না নেয় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে। আর সম্মেলনের পঞ্চম দিন বেলেমের স্থানীয় আদিবাসীরা কপের মূল গেট আটকে প্রায় ঘণ্টা খানেক প্রতিবাদ করে। এতে ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ৩০তম কপ সম্মেলনে অংশ নেয়া এসব আদিবাসীরা বলছেন, এবারের সম্মেলন ল্যাটিন আমেরিকা অঞ্চল সহ পুরো বিশ্বের আদিবাসীদের বাসস্থানের অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করার কথা থাকলেও বিশ্ব নেতারা সেই কথা রাখেননি। I don't see any developments in the communities, indigenous territories, in my communities. But in the world, the indigenous territories have been affected a lot. What are the negotiations that the UN or the COP have been having with the indigenous people? কপ সম্মেলনের গেটে আদিবাসীদের উপর হামলাকে জলবায়ু সম্মেলনের কালো অধ্যায় দাবি করে তারা জাতিসংঘের কাছে এর বিচার দাবি করেন। No queremos las empresas mineras, petroleras, madereros, porque ellos contaminan nuestro territorio. Hay conflictos internos. জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ কর্মীদের বিক্ষোভে এমন হামলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। লস অ্যান্ড ড্যামেজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং আদিবাসীদের অধিকারের বিষয়টি এবারের কপে আলোচনাভুক্ত না করা এই সম্মেলনের গুরুত্ব দিন দিন কমাবে বলে মনে করেন তারা। যারা মার্জিনালাইজ, যারা রাষ্ট্রসমূহের কাছে নিগৃহীত, যারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতির বিষয় তুলে ধরবে। প্রথম দিন থেকেই যখন এটা আলোচ্য সূচি কি নির্ধারিত হবে, তখন থেকে আমরা দেখেছি যে উন্নত দেশসমূহ কিভাবে যে সমস্ত দেশে ক্ষতিপূরণ দেওয়া কিংবা তাদের অ্যাডাপ্টেশনের জন্য ফাইন্যান্সকে ফিল করা কিংবা মিটিগেশনের জন্য যথাযথ অর্থায়নের ব্যবস্থা করা, এগুলিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নতুন নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসা শুরু করলো। সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন দর কষাকষি শেষে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাস্তবায়ন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্থানীয় আদিবাসীরা অধিকার আদায়ে আরও সোচ্চার হবে। কথা ছিল ৩০তম জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আদিবাসীরা, যেখানে এই আদিবাসীদের জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় সবচেয়ে অগ্রাধিকার পাবে। কিন্তু এই সম্মেলন চলাকালীন এসব আদিবাসীদেরকে সম্মেলনস্থলের ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি এবার। তাই এর প্রতিবাদ হিসেবে সম্মেলন চলাকালে এখনও ঠিক সম্মেলনস্থলের সামনেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী বেচা কিনা করে তার প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল। সুইডেনের রাজধানী স্টকহোমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপরে উঠে গেল বাস, আর এতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সুইডেনের রাজধানীর একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্টকহোমের রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের খুব কাছের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা দেয় একটি চলন্ত বাস। তবে চলন্ত বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।
এই ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ, তবে ইচ্ছাকৃত হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সংবিধানের ২৭তম সংশোধনী পাশের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে মনে করেন সমালোচকরা। কেননা এই আইনের মাধ্যমে সেনাবাহিনী ছাড়াও পাকিস্তানের নৌ আর বিমান বাহিনীর দায়িত্বভার সামলাবেন বর্তমান সামরিক বাহিনী প্রধান অসীম মুনির। আর অনেকের শঙ্কা, আর এর মাধ্যমে সেনা শাসনের অধীনে যাবে দেশটি। বিস্তারিত দেখবেন অন্নপ্রসাদের প্রতিবেদনে। গেল সোমবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার সংবিধানের বিতর্কিত ২৭তম সংশোধনী বিল পাশের প্রস্তাব জানালে এভাবেই এর কপি ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর আইন প্রণেতারা। এরপরও দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে বিলটি। বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মূলত এর মাধ্যমে ক্ষমতা বাড়ছে দেশটির বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের। বিলের আওতায় দেশটির প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব পাচ্ছেন তিনি, অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীরও সার্বিক কমান্ডের দায়িত্ব পাবেন মুনির। শুধু তাই নয়, মেয়াদ শেষেও পদমর্যাদা বহাল থাকবে তার। পাশাপাশি থাকছে আজীবন যে কোনো ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তির বিশেষ সুবিধা। বিলটি পাকিস্তানের সামরিক শাখার সামগ্রিক শক্তিমত্তা বাড়াচ্ছে নাকি দেশটিকে আরেকটি সেনা শাসনের দিকে ঠেলে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সেনাবাহিনীর কাছে সাংবিধানিক আত্মসমর্পণ হয়েছে মন্তব্য সমালোচকদের। এদিকে সংবিধান বিশেষজ্ঞ রিমা ওমর বলেন, এই সংশোধনী কেবল সম্মানসূচক তাৎপর্য নয়, এটি প্রকৃত ক্ষমতাকেও নির্দেশ করে। স্বাধীনতা লাভের পর থেকে বেশ কয়েকটি সেনা অভ্যুত্থানের সাক্ষী দেশটি। এ কারণে মুনিরের পূর্বসূরি জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০২২ সালে তার বিদায়ী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী। কিন্তু নতুন সংশোধনীটি তার প্রতিশ্রুতিকে কতটুকু টিকিয়ে রাখবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ভারতের সঙ্গে সংঘর্ষের পর সাফল্যের স্বীকৃতি স্বরূপ গেল মে মাসে সাবেক প্রেসিডেন্ট ও সেনাশাসক আইয়ুব খানের পর দ্বিতীয় সামরিক প্রধান হিসেবে 5 স্টার র্যাঙ্ক পান আসিম মুনির। দেশটির সংবিধান অনুযায়ী একজন 5 স্টার র্যাঙ্কধারীকে অপসারণে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। আসিম মুনির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে বিশেষ সুবিধা দিচ্ছে পাকিস্তান সরকার। গত বছর সংসদে সার্ভিস প্রধানদের মেয়াদ 3 থেকে 5 বছর বাড়ানো হয়, যার অর্থ আগামী 2027 পর্যন্ত ক্ষমতায় থাকবেন মুনির। তবে নতুন আইনের আওতায় 2030 সালের নভেম্বর পর্যন্ত প্রতিরক্ষা বাহিনী ও সেনাপ্রধানের দায়িত্ব সামলাবেন মুনির। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জয়জুল গ্রেফতার, শাহবাগ থানায় মামলা দায়ের। কনসুলার সেবার অনুপস্থিতি, মানব পাচারের উচ্চ ঝুঁকি, বহু সমস্যার মঙ্গোলিয়ায় জনশক্তি পাঠাতে চায় সরকার, নিরাপত্তা ঝুঁকির শঙ্কা। মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই। আমাদের মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকার উপকণ্ঠে গঠন হচ্ছে সাভার আশুলিয়া সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাঠামোগত চ্যালেঞ্জের শঙ্কা বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বগুড়ায় নদী, নালা, খালবিলে চরম জল সংকট, বিলুপ্তির পথে ছোট ছোট মাছ, জলের প্রবাহ বাড়ানোর তাগিদ। সোনালী ধানের হাসি নিয়ে এলো বসন্ত। হেমন্ত, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, অপেক্ষা নবান্নের, খুশি কৃষকরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv।
এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।